ভালোবাসা মানে শুধু পাশাপাশি থাকা নয়। ভালোবাসা মানে একে অপরের নিঃশব্দ যন্ত্রণাগুলো অনুভব করতে পারা। পৃথিবীতে কয়েক বিলিয়ন মানুষের ভিড়ে কেবল একজনের হাসিতে নিজের পৃথিবী খুঁজে পাওয়ার নামই হলো সত্যিকারের ভালোবাসা। আমি তোমাকে চাই, বড্ড বেশি চাই। তবে সেটা কোনো সাময়িক মোহ থেকে নয়, বরং জীবনের শেষ বিকেলের রোদে তোমার হাতটা ধরে রাখার তীব্র ইচ্ছা থেকে। কিছু অপেক্ষা মানুষকে ক্লান্ত করে না, বরং আরো বেশি ধৈর্যশীল করে তোলে। তোমার জন্য আমার এই অন্তহীন অপেক্ষা তার সবচেয়ে বড় প্রমাণ। তুমি থাকলে চারপাশটা রঙিন মনে হয়, আর তুমি না থাকলে চেনা শহরটাও যেন এক অচেনা মরুভূমি। তুমিই আমার প্রশান্তির ছায়া। বিয়ের আসরে 3বার কবুল বলে উঠে চলে গেল সদ্য ভাইয়া। বধূ বেশে ঘরে বসে আছি, তবে বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি আমি যে কি ঘটেছে। আমার চারপাশে বসে আছে কাজিনগুলো। কেউ কেউ সবটা বুঝে কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝে ওর মুখ চাওয়াচাওয়ি করছে। মেজমা রুমে ঢুকেই মরা কান্নার স্বরে বলল, ইনসু রে, শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবে শক্ত হয়ে বসে রইলাম। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলা বলি করতে লাগলো। আমার দুর্ভাগ্য ও পোড়া কপাল, এইসব সবটা কানে আসলেও কিছু মনে হলো না আমার। কিছুক্ষণ পরেই সেজে কাকু এসে মেজমাকে বললেন, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে না। আর ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে। কবুল বলা শেষে বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ শোনায় এই শব্দটা। এই শব্দটার মান রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথে গড় গড় করে বলে দিয়ে নিজের তকদিরকে স্বীকার করে নিলাম। আজ থেকে আমি শুদ্ধ ভাইয়ের মতো একটা জঘন্য লোকের বউ। আর এই সবটা আমার আব্বুর স্বেচ্ছায় হয়েছে। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি, নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়োজ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে। দরজা লক করে ভয়ও দেখিয়েছিলাম, কষ্ট পাচ্ছি তাও বুঝিয়েছি। বিয়েতে অমত আমার, তাও বুঝিয়েছি। কিছুতেই মন গলেনি আব্বু। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হলো। ছোট বোন এসে এরাম জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে শান্ত গলায় বললাম, দোয়া রইল তোর জন্য ইরু। তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সবসময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন। এক পলক সবার দিকে তাকালাম, আমি বাদে বাকি সবার চোখে অশ্রু। যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত্যু তো আমার হয়েই গেছে। আব্বু ইচ্ছে করেই দুনিয়াতে জাহান নামে আমার নিবাস ঠিক করে দিয়েছে। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথাকে কোনোদিন অগ্রাহ্য করিনি, আজও করলাম না। হয়তো যা ভালো মনে করেছেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম। আফসোস একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটা জানলাম না। আশা করি এবার আপনি খুশি হয়েছেন। আপনার খুশিতেই আমি খুশি, তাই আমিও খুশি আজ। এ জীবনে আর আপনার কোনো কথা রাখতে পারবে না এই ইনশিয়া, কারণ জীবন বলে ওর আর কিছুই নেই। আজকে আপনার এই সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি। না না না, ভুল বললাম, চললাম। ভালো থাকবেন। আব্বু হু হু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে। সে সুযোগ দেইনি আমি, সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে আছে, তারও চোখের পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বড় মনে বারবার করে আম্মুকে জোরে জোরে কাঁদার জন্য ধাক্কাচ্ছে, কিন্তু আম্মু ওভাবেই আছে। চোখ সরিয়ে পিছন ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজু কাকু আব্বুর হাত মুঠো করে ধরে বললেন, ভাইরে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখবো, কোনো কমতি রাখবো না ওর। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। তুই যা করলি তা বিফলে যাবে না। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দুই ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তার ছেলের হাসি ছাড়া আর কিছুই বেরোলো না ভিতর থেকে। আব্বু সেজো কাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁয়ে দিলাম। জীবনে কি গ্রহণ করলাম আমি? এটা কি আদৌ গোলাপের কোমলতা, নাকি তার কণ্টকের আঘাত?
এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা আমার জন্য শুধু ভাইয়াই কেন? ইনসু, ভিতরে উঠো। সেজ কাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভেতরে উঠে বসলাম। ওপাশের জানালা দিয়ে ফুফাতো বোন জিন্নাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোমার সাথে। যে জাহান নামে আমি যাচ্ছি তার নিতান্তই আমার ভাগ্যের দোষ। তুমি কেন তাতে জড়াবে? এসো না। কিন্তু ইনসু, কেউ আসবে না আমার সাথে, চেঁচিয়ে বললাম। জিন্নাত আপু কিছুটা ঘাবড়ে গেল। মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল। সবাই আরো জোরে কাঁদছে। গাড়ির জানালার কাজ তুলে দিলাম। আমি শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজেরই ওপরে হাসি আসছিল আমার। 4 দিন আগে বের হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রথম সারির মেডিকেলের চান্স হয়ে গিয়েছিল আমার। সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ, মেডিকেল করিডোর, বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে বাস্তবে রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তে সৌদ ভাইয়া আমার জীবনটা শেষ করে দিলেন। অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়া চলে না, আমার নিজের আব্বুই এসবের মূল। সবটা দিয়ে আমি তার ইচ্ছে পূরণের সদা প্রস্তুত ছিলাম। তারই দাম এভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকায় বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ থেকে আমার বর। সৌদ ভাইয়াকে নিয়ে এই 3 বছরে কোনো ভালো কথা কারো মুখে শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল, কিন্তু জানি না কি হয়েছিল। এই 3 বছরে শুনেছি তো শুধুই তার অকর্মের কথা। নিজের খামখেয়ালি মতো চলা, টাকা ওড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেল ফেরত আসামি হিসেবেও এ পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি, তাই সবার মতো প্রচণ্ড ঘৃণা তার প্রতি আমার। কিন্তু এই মানুষটা এভাবে আমার জীবনে জড়িয়ে যাবে কোনোদিনও ভাবিনি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালে জানতে পারি 1 দিন পরে আমার সাথে নাকি শুদ্ধ ভাইয়ার বিয়ে। কারণ জিজ্ঞাসা করলেই আব্বু বলেছেন তার সিদ্ধান্ত এটাই বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগে অবধি শুদ্ধ ভাইয়াকে পছন্দ করতেন না। কি এমন হয়ে গেল যে সেজে কাকু বাসায় আসাতেই তার ধ্যান ধারণা পরিবর্তন হলো? সারাদিন দরজা লক করে রুমে বসে কেঁদেছি। সবাই অনেক ডাকাডাকি করেছিল, খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত, তবে সেটাই হবে। কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার। সন্ধ্যায় এই জিন্নাত আপুর গলা শুনলাম। এই মেয়েটাই একমাত্র বোঝে আমাকে। আজ তো আম্মু আব্বু চিন্তায় আমাকে সান্ত্বনা দিতে ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট, কোন দিক সামলাবে তা হয়তো বুঝে উঠতে পারছে না জিন্নাত আপুর কোলে মাথা রেখে কাঁদলে আর একটু শান্তি পাবো এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরলো আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আর এক হাতে আমার কনুইয়ের ওপরে ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতেই ভয় বিস্ময় দুটোই কাজ করতে লাগলো। শুদ্ধ ভাইয়া 3 বছর আগে যখন এই বাসায় এসেছিলেন উনি, চেহারায় এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বরাবরই ভয় করতো আমার অন্যান্য ভাই বোনদের চেয়ে। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা হেসে তাকিয়েছেন আমার দিকে, কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে, কিন্তু আমি ভয়ে কথা বলতাম না। পালিয়ে পালিয়ে চলতাম তার থেকে, তার চোখ এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে। চোখ দুটো লাল, চোখের নিচে কালো দাগ, চেহারাতেও বিষণ্ণতা। চোয়াল লাগে শক্ত করে রেখেছেন উনি। অতিরিক্ত ফর্সার চেহারায় একরাশ রাগ, কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। অফ হোয়াইট শার্টটার বগলে ঘেমে ভিজে আছে কিছুটা। হাতা কনুই অবধি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে। কপালের চুলগুলো নড়ছে। শুদ্ধ ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, কোন সাহসে তুই সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? চমকে উঠলাম আমি। এই মানুষটা এর আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে তুই করে, কিন্তু আজকের কথা এত অধিকার বোধ কেন? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে, তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি। যে দম বন্ধকার পরিস্থিতি হয়েছে আমার জন্য। উনি আমাকে ঝাঁকিয়ে পড়লেন, দরজা লাগিয়েছিস কেন? কথা বলতেই দিচ্ছেন না, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্নও করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া কিছুই করার ছিল না আমার। উনি আরও কাছে এসে দাঁত কিরমিরিয়ে বললেন, কথা বল ড্যামিড, এই রাস্তা কিভাবে এসেছি আমি জানি। খবরদার আর রাগ বাড়াবি না আমার। বল, দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম। আমার জন্য এতটা হাইপার হওয়ার কি আছে? উনি এভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন আমার জন্য? না, এসব ভাবা ও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চার হলো।
তার হাত এক ঝটকায় মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নিদৃষ্টিতে নিক্ষেপ করলাম আমার দিকে। তার চাউনি দেখে ভয়ে কাঁপছি আমি, তবু একটা শোক না ঢোকলে বললাম, আমার ইচ্ছে। আপনি কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? সৌদ ভাইয়ের চাহনের পরিবর্তন হলো, রাগে চেহারায় নমনীয়তা চলে এলো হঠাৎই। ধূপ করে বিছানায় পিঠ থেকে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পেছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে দেখছি ওনার কাজ, বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসায় কি হয়েছে বল। কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তেরা কথা ছাড়, রাইট নাও সোজাভাবে বল, এ বাসায় কে তোকে কি বলেছে? রাগ হলো আমার, লোকটা সব জেনেও এভাবে প্রশ্ন করছে কেন? কিছুটা রাগ প্রকাশ করার প্রয়োজন আমার আছে, নইলে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সেজে কাকু কি বলে চলেছেন? জানেন না আমার আব্বুকে তিনি হয়তো কোনো ভয় দেখিয়ে কথা আদায় করিয়েছেন? জানেন না কাল আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেলে খেলা ঘটতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমই বলে তার আটকে ওঠা রিয়াকশানে নিজেও কিছুটা পিছিয়ে গেলাম। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছুই জানেন না। তারপর নিজ দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা আমাকে কান পেতে শোনার চেষ্টায় ছিলাম। উনি নিজ দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না। বিস্মিত না হয়ে পারলাম না। আকাশ থেকে পড়াশোনা অবাক হওয়া যাকে বলে, কোনো কারণে আমার মনে একটা ভ্রম ছিল। ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি। কেন ভেবেছিলাম তা নিজেও জানি না। কিন্তু উনি তো আজ আমাকে কবুল বলতে মানা করছেন, তার মানে উনি চায় না এই বিয়ে হোক। সূর্য ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে ধমকে বললেন, শুনিসনি কি বলেছি? তুই কাল কবুল বলবি না। বল বল যে ঠিক আছে, কবুল বলবো না আমি, বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে আজই বলে দিতাম, কিন্তু আমি নিরুপায়। আপু অসুস্থ, ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। সূর্য ভাইয়া তেড়ে এলেন আমার দিকে, হাত বাড়িয়েও তা নিজের মাথায় নিয়ে চুলগুলো টানতে টানতে বললেন, যার যা হয় হোক, তোকে বিয়ে করবো না আমি, এই বিয়ে হবে না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে কেন বলছেন না? আপনি কেন মানা করছেন না? বলে দিন বিয়ে করবেন না, আপনারও ইচ্ছে পূরণ হবে, আমিও বেঁচে যাব। সৌদ ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে। দুপা এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে গেছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবে রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, কান খুলে শুনে রাখ, তুই কাল বিয়ের আসরে থাকবি না। কোনো বিয়েটি হবে না কাল আমার আর তোর। শুদ্ধ ভাইয়ের পায়ের কাছে বসে গেলাম। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। বুড়ো কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের জল আটকে না রেখে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুদ্ধ ভাইয়া, আমিও চাই না এই বিয়ে হোক। আমার সামনে স্বপ্ন পূরণের সময়, বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনে আপনার সাথে তো নয়ই। এইটুকু দয়া করুন, কাকুকে বলুন এই বিয়ে আটকাতে। আব্বুকে মানা করতে পারবো না, উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান প্লিজ। শুদ্ধ ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে, বললেন, কান্না থামা। চোখ মুছে উঠে দাঁড়ালাম। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে, কোথাও পালিয়ে যা, নয়তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে নে। আমি সব রকমের সাহায্য করব তোকে। ডাক্তার আবারও চারা দিয়ে উঠল মাথায়। এগুলোর কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় কাকুর মানা করা। শুদ্ধ বাবা নিয়ে শুদ্ধ ভাইয়া নিজেও বুঝতে পারছেন এটা, তবু এসব বলছেন উনি। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলোর কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না যাতে। পারবো না। কেন? তোকে বলবো না, বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা, যাতে কবুল না বলতে পারিস, নয়তো আঙ্গুলে ব্যান্ডেজ কর, যাতে রেজিস্ট্রিতে সাইন করতে না পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়, কাল বিয়েটা যেন না হয়, বুঝেছিস? আব্বুর মান সম্মানের বিষয়, নইলে উপায় থাকলে সুইসাইডে। কথা শেষ করার আগে শুদ্ধ ভাইয়া গলা চেপে ধরলেন আমার মুখের ওপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডেয়ার। আগুন লাগিয়ে দেবো এই শেহনাজ মঞ্জিলে, শেষ করে দেবো সব। শ্বাস আটকে আসছিল আমার। শুদ্ধ ভাই আমাকে ছেড়ে দিলেন। খুব খুব করে কাশি শুরু হয়ে গেছে। উনি পানির গ্লাস এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, এইটা শেষ কর, আর বিয়ে ভাঙার জন্য জেট বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না, মানে হবে না,
দ্যাটস ফাইনাল। শেষে দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে চমকে উঠলাম আমি। কথাগুলো বলে দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। জিনাত আপু ভেতরে আসার আগে আবারও দরজা লাগিয়ে হু হু করে কান্না শুরু করে দিলাম। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সে মানুষটা কতটা খারাপ নিজের চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলেছে সে আমার। সে মানুষটা অবশ্য চায়ও না বিয়েটা হোক। আমার পড়াশোনা, স্বপ্ন, জীবনের কোন পথে এগোচ্ছি আমি। গাড়ি ব্রেক করতেই বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি হচ্ছে বলল, এসো ভাবি, বাইরে এসো। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম। অনেকগুলোই মানুষ এ বাসায়, কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবার বাসার লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই। সেজ কাকু কাঁধ ধরে এগিয়ে আনলো আমাকে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, কি গো নতুন বউ, সেজমা? উফো, শাশুড়ি মাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম। আর একজন মহিলা বলল, ওমা, পায়ে হাত দিয়ে সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এই যুগের সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম। ওনারা ওনাদের মতো বলা বলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে মাথা নত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বৌমা ভোলেনি। আয় ইনসু, ভিতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজ কাকু মুচকে হাসলেন শুধু। ওখানে আরও কিছু নিয়মকানুন করা হলো। অবশ্য কিছুই টের পাইনি, শুধু যা বলেছে চুপচাপ করে গেছি। পাশে থাকা একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো ভাবি, ঘরে চলো। আমি হলাম তোমার ননদিনী। নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ের মামাতো বোন, মাহিয়া। মাহি বলে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি আমার ঘর? হ্যাঁ, শুধু ঘরই। ইট পাথরে বানানো একটা ঘর। আর সে ঘরের একটা খারাপ মানুষের বসবাস। আজ থেকে ওখানে থাকতে হবে আমাকে। এই জন্য শুধুই ঘর। সবটা ঠিক থাকলে হয়তো ওটা সংসার হতো। সে ঘরকে অপেক্ষা করছে আমার জন্য, তা ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমার দুজন ফুফাতো ভাই, একটা চাচাতো ভাই, দুটো চাচাতো বোন সহ সেজমার বাবা বাসার বেশ কয়েকজন ছেলে মেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। চাচাতো বোন তাপসী দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোল, ইনসু ভেতরে যাবে, ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করলো দরজায়, বলল, দরজা খোল শুদ্ধ। নতুন বউ এভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিজ দিক তাকিয়ে সবটা ভাবছিলাম। কি থেকে কি হয়ে গেল ওদের কথা আমার কানে যায়নি। মাহি গলা উঁচিয়ে বলে উঠল, ইনশিয়া ভাবির মাথা ঘুরছে, কতটা ধকল গেছে, ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম। একথা একবারও বলিনি আমি। ভেতর থেকে আওয়াজ এলো, মাহি, সবাইকে যেতে বল। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগালো। কিছু না বুঝে থম মেরে ওরা চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগে হ্যাক্সা টানে সৌত ভাইয়া ভেতরে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দিলেন। ঘরটাতে চোখ বুলিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল আমার। বাসর ঘর নামক ফুলে সাজানো ঘরটা তছনছ হয়ে আছে। এক গাদা সাদা ফুলে ঝোলানো সহ লাল গোলাপের পাপড়ি পেছানো বেডশিটটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র দেওয়ালে আটকানো রজনীগন্ধার স্টিক আর গোলাপগুলো বাদ নেই। যতদূর হাতে ধরা ছোঁয়ার মধ্যে সবটুকু ফ্লোরে পড়ে আছে। জানালায় সাদা আর একদম হালকা গোলাপি রঙের রঙিন পর্দাটাও নিজের জায়গা ছেড়ে মাটিতে আছড়ে পড়েছে। টেবিলের ওপরের এক সারি বই বাদে এই কলমদানি একটা ফটো ফ্রেম উল্টে মাটিতে পড়ে আছে। পাশের ড্রেসিং টেবিলের আয়নায় কাজ চূর্ণ বিচ্ছন্ন হয়ে রয়েছে, যেন এই ঘরে কোনো ঘূর্ণিঝড় সবেমাত্র তাণ্ডব চালিয়ে গেছে। রুমের মালিকই যেন সব কিছুর জায়গা মাটিতে করে দিয়ে বেশ স্বস্তি পেয়েছে। ঘরের সবটা দেখে শুদ্ধ ভাইয়ের রাগের পরিমাপ করতে অসুবিধা হলো না আমার। হয়তো আজ আমাকেও এমন কোনো ঝড়ের মুখোমুখি হতে হবে। হয়তো কেন বলছি, এটাই ঘটবে। উনি কবুল বলতে নিষেধ করেছিলেন আমাকে, কিন্তু বিয়েটা হয়ে গেছে। আমাকে অবাক করে দিয়ে উনি পেছন থেকে বলে উঠলেন, হেডেক হচ্ছে? পেছন ফিরলাম। চোখ মুখের অবস্থা মোটেও ভালো না তার। কানে শুনিস না? না, হচ্ছে না মাথা ব্যথা। তাকে একটা শ্বাস নিতে দেখলাম। পরে 2 সেকেন্ডে কি ঘটেছে নিজেও জানি না। আমার পিঠটা দেয়ালে আটকানো। 2 হাতের কবজি ধরে দেয়ালে আটকে দিয়ে সামনের মানুষটা জোরে জোরে শ্বাস ফেলছে। সে যে রাগ নিবারণের চেষ্টা করছে তা আমি বেশ বুঝতে পারছি। হাতের কবজিতে শক্ত বাঁধনের দিকে তাকালাম। সেটা দেখে আর এক দফা হৃৎপিণ্ড তার কাজ ভুলে গিয়ে স্তব্ধ করে দিল আমাকে।
আমার চোখ তার হাতের তালুর পিঠে আবদ্ধ। কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। শুদ্ধ ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল, বিয়েটা কেন করলি তুই? শ্বাস আমারও দ্রুত চলছে। ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালাম। লাল বর্ণ হয়ে আছে নাক চোখ তার। আরেকবার তার হাতের দিকে তাকিয়ে বললাম, আপনার হাত। উনি একটানে পেছন দিকে ঘুরিয়ে এক হাত মুচড়ে ধরলেন আমার, আরেক হাত আগের মতোই তার মুষ্টিতে আবদ্ধ। আমার কানের কাছে মুখ নিয়ে শুদ্ধ ভাইয়া বললেন, ডাক্তার হোসনি তুই এখনো? কেয়ার দেখাতে আসবি না একদম। চলে যাসনি কেন বিয়ের ওখান থেকে তুই? বলেছিলাম না পালাতে? এবার আরো বেশি ব্যথা পাচ্ছি। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। যে কান্নাটা বাবা বাসা ছেড়ে আসার সময় বের হয়নি, তা এই মানুষটার খারাপ ব্যবহারে বেরোতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠে পড়লাম, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন শুদ্ধ ভাইয়া। কিছুটা পিছিয়ে হাত মুঠো করে বুকে চেপে ধরলাম। চোখ দিয়ে পানি পড়ছে। তাকে যেন কেউ অনুমতি দিয়েছে সবটা উজাড় করে কাটতে, কিন্তু আমি তো দেয়নি। আমি তো জানতাম এই মানুষটা কেমন। সব জেনে এ বাসায় এসেছি আমি, তাহলে এই বৃথা কান্না কি আমাকে মানায়? চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। শুদ্ধ ভাইয়া কিছুটা সময় অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় বললেন, খুব লেগেছে? আমি চুপ। বলেছিলাম তোকে বিয়ে না করতে। কেন কবুল বললি তুই? কেন নিজেকে আমার মতো একজনের সাথে জড়ালি? ওনার গলার আওয়াজে এবার কিছুটা সাহস হলো আমার। এভাবে ভয় পেয়ে থাকলে আজীবন তার পায়ের নিচে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। সাহস করে বললাম, এই কেনর উত্তরটা আপনার কাছে আর কতবার দেব বলতে পারেন? এইবার যদি আমি বলি, আপনি কেন চুপচাপ ভদ্র ছেলের মতো কবুল বলে উঠে আসলেন? কেন বিয়েটা না করে চলে যাননি? আমার আর তোর সিচুয়েশন এক না। এক না? হ্যাঁ, আসলে এক না। আপনি যেখানে যান বাবার পয়সায় দুনিয়া জয় করতে, সেখানে আমি চেয়েছিলাম আমার বাবাকে ভালো দেখতে। সিচুয়েশন এক হবে কিভাবে? শুদ্ধ ভাই এক পলক আমার দিকে তাকালেন, তারপর এদিক ওদিক কিছু খুঁজতে লাগলেন, যা দেখে আবারও ভয় হলো আমার। কিছু না পেয়ে আগে টেবিলের সামনে চেয়ারটা লাথি মেরে টেনে গায়ের শেরওয়ানিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। ভয়টা আবারও বেড়ে গেছে আমার। এক পা দুপা করে পেছোতে পেছোতে কোনো এক অড্রপের সাথে আটকে গেলাম। শুদ্ধ ভাইয়া আমার দিকে এগোতে গিয়েও আবারও মাথা ধরে বেডে বসে গেলেন। নিজ দিক মাথা করে আছেন উনি। মিনিট 5 রুমে পিনপতন নীরবতা, যা আমার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ পর ওভাবে থেকেই বললেন, বিয়েটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। কেন জানি না ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিয়ের এই পর্ব সত্যিই চাইনি আমি, তবে আর তার কথায় এমন কেন লাগছে যেন সে নিজে হাতে ধরে আমার ভেতরটা টুকরো টুকরো করে কাটছে। নিজেকে বোঝালাম দুর্বল হওয়া যাবে না এর সামনে। আর এই লোকটা তো আমার যোগ্যই না। খুব খারাপ একটা লোক সে। এতদিন শুনতাম, এই 2 দিন দেখেও নিয়েছি এর সাথে থাকা অসম্ভব। তাই শক্ত গলাতেই বললাম, দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই বটে, কিন্তু দুঃস্বপ্ন ভাবলে তো পিছু করবে। আজীবন কুড়ে কুড়ে খাবে আমাকে এই ঘটনা। বাঁচবো কী করে আমি? কি করে থাকবো আপনার সাথে? আমি এটাকে মুছে ফেলতে চাই, চির মুক্তি পেতে চাই এটা থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে আমার থাকা সম্ভব না। শুদ্ধ ভাইয়ের ওপরের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে। চোখ জোড়া ছলছল করছে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিছু বলছিল ওই চোখ দুটো, কিন্তু আমি তো পড়তে চাইনি তার চোখের ভাষা। চোখ সরিয়ে নিলাম। উনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসলেন আমার দিকে। কাচুমুচু হয়ে যতটা সম্ভব গুটিয়ে দাঁড়ালাম। উনি বললেন, পেয়ে যাবি। ওনার স্পষ্ট উত্তরে আবারও এক ঝড়ো হাওয়া বয়ে গেল ভেতরটাতে। উনি আমার দিকে ঝুঁকে বললেন, আচ্ছা বলতো, কি কি জানিস তুই আমার ব্যাপারে? কিছু না। বল। আবারও ধমক। একটা শুকনো ঢোক গিলে বললাম, আপনি খুব খারাপ একটা মানুষ। উনি বিছানার দিকে চলে গেলেন। আমি একটা জোরে শ্বাস নিলাম, হাত ছেড়ে বাঁচলাম যেন। শুদ্ধ ভাইয়ের পায়ের ওপর পা তুলে বিছানায় বসলেন। ডান হাতের আঙ্গুল দেখতে দেখতে বললেন, আমি যে খারাপ মানুষ তা কি কি বৈশিষ্ট্য বিচার করলি গুনে গুনে সবটা বলবি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু খুব খারাপ মানুষ। শ্বাস থেমে গেল আমার। এবার কি বলবো? ওনার কাছে ওনাকেই নিয়ে কি করে খারাপ কথা বলবো? মাতার অতিরিক্ত সাহস দেখিয়েছি, তা বেশ বুঝতে পারছি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, শুদ্ধ ভাই। টপিকের বাইরের কথা বলবি তো? আমি কিন্তু খারাপ মানুষ। ভাবলেশীন ভাবে তার উত্তর, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। উনি আবারও বললেন, বল।
নিজ দিক তাকিয়ে ঘোমটার ওড়না আঙুলে পেঁচাতে লাগলাম। আমাকে চুপ করে থাকতে দেখে উনি চেঁচিয়ে বলে উঠলেন, বল কি জানিস আমাকে নিয়ে। লোকটা দাঁড়িয়ে গেছে, আমার গায়ের লোমও দাঁড়িয়ে গেছে সাথে। ধমক শুনে গড় গড় করে বলতে লাগলাম, আপনি পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসায় হেল্প না করে উল্টো কাকুর টাকা উড়ান, সিগারেট খান, ড্রিঙ্কও করেন, আর আর আপনি জেলও ছিলেন। কথাগুলো বলে শরীর ছেড়ে দিলাম আমি। আজ আর রক্ষা নেই, ভয় পাওয়ার জন্য আর কি কারণ লাগে? বাঘের খাঁচায় ঢুকে তাকে অভুক্ত বাঘ বলে গালি দেওয়ার মতোই কাহিনী বাঁধিয়েছি, তা আমি জানি। কিছু সময় পরেও সে বাঘের গর্জন না শুনে মাথা উঁচু করে তাকিয়ে দেখি সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বিরক্তির কিছু বললাম? আমাকে মাথা তুলতে দেখে শুদ্ধ ভাইয়া বললেন, ব্যাস এইটুকুই। চোখ বেশ অনেকটা প্রসারিত হলো আমার। এগুলো একটু ছিল। শুদ্ধ ভাইয়া এগিয়ে আসলেন আমার দিকে, পিছিয়ে যাচ্ছিলাম। উনি আমার নাকে পড়া নথ ধরে বললেন, এত সব গয়না কে দিয়েছে? খানিকটা অপ্রস্তুত হয়ে বুড়ো কুচকে তাকালাম তার দিকে। উনি নাকের নথ থেকে হাত ছড়িয়ে আমার হাত উঁচিয়ে তাতে থাকা চুড়িগুলো পরখ করতে করতে বললেন, সব সোনার, নিশ্চয়ই এ বাসা থেকে দিয়েছে। নিজ দিকে তাকিয়ে আস্তে করে বললাম, জানি না। তা জানবি কেন? খোল খোল, এসব সবগুলো এই বাসার গয়না, খোল। কথাগুলো বলে উনি টানাটানি করে চুলে খোলা শুরু করে দিলেন। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি আর অবাক হচ্ছি। শুধু ভাইয়া মাথার ওপরে থাকা মুকুটের মতো গয়না সহ ওনার ঘুমটাও সরিয়ে দিলেন। বেশ লম্বা হওয়ায় আমার মাথা উপরিভাগ দেখে গয়না খোলা তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তার চেহারার ভাব বুঝতে আমাকে মাথা উঁচু করে ঘাড় ব্যথা বানিয়ে তাকিয়ে দেখতে হলো। ওভাবে কি দেখছিস? লিলিপুট কথাকার, দেখিসনি জীবনে? মাথা নামিয়ে নিলাম, গয়নাগুলো পাশে তাকে রেখে আমার পেছনে গিয়ে দাঁড়ালেন উনি। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু ভয়টা কমেছে। সরে আসার জন্য পা বাড়াতে গলায় গয়না ফাঁসের মতো আটকে গেল গলায়। বুঝলাম পেছনের মানুষটা গয়নার সুতো ধরে রেখেছে। খুব করে কেসে সুতো ঢিল দিতে একটু পেছলাম। এক পা নড়বি না। আদেশের নড়চড় হলে কপালে দুঃখ আছে বুঝলাম। বিনা স্পর্শে সবগুলো গয়না গা থেকে খুলে দিলেন শুদ্ধ ভাইয়া। কোথা থেকে আনা জামা সামনে ধরে বললেন, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। এত ভালো ব্যবহার! এর পরের পরিণতি কি? চোখ বড় বড় করে তার দিকে তাকাতে তার চোখ পাকানো দেখে নিজের চোখ নামিয়ে নিলাম। গুটি গুটি পায়ে অসমে গিয়ে চেঞ্জ করে বাইরে বেরোতেই উনি বললেন, এই বাসায় যতদিন আছিস তোর এসব গোল জামা চুড়িদার এইসব পরেই থাকবি। কারো কথায় খবরদার, যদি শাড়ি পরেছিস তো। এই বাসায় যতদিন আছি এই কথাটাও কোথাও লাগলো। মুখে কিছু না বলে ঘাড় নেড়ে সম্মতি বোঝালাম। এতদিন শুনেছিস, আজ দেখে নে আমি আসলেই খারাপ লোক। কথাটা বলে পাশের এক ড্রয়ার থেকে কাচের বড় একটা বোতল নিয়ে ঢকঢক করে খেতে শুরু করে দিলেন শুদ্ধ ভাইয়া। অবাক হয়ে শুধু দেখছি, লোকটা এমন কেন? কি প্রয়োজন আছে এসবে? উনি কোথা থেকে সিগারেটও বের করলেন, লাইটার দিয়ে জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে আমার সামনেই খাওয়া শুরু করে দিলেন। শুদ্ধ ভাইয়া একবার সিগারেট মুখে পড়ছেন তো একবার বোতল, আর সাথে সাথে তিক্ত চেহারা করছেন। কেন যেন কত বিদঘুটের স্বাদ ওগুলোর। দুবার কাশিও হয়েছে তার। যদি এসব অভ্যস্তই হন তবে অমন রিয়াক্টের কারণ বুঝলাম না আমি। আমার কাছ থেকে শুনেই বা এসব খেতে লাগলেন কেন উনি? কি দরকার আমার কাছে এটা প্রমাণ করার যে এসব করেন উনি? কি দরকার নিজেকে আমার সামনে আরো ছোট করার? সিগারেটের ধোয়ার কাশি উঠে গেছে আমারও। অন্যায় নাক মুখ চেপে ধরলাম। শুদ্ধ ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষে আবারও ড্রিঙ্ক করতে লাগলেন। বোতল শেষ করে টলতে টলতে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লেন। বিড়বিড় করে বললেন, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কাছে আসিস না আমার, চলে যা আমার কাছ থেকে, চলে যা আমার জীবন থেকে। কেন নিজের সাথে এভাবে জড়িয়ে নিলি? কেন আমাকে এভাবে দূর? বাকিটা আর বলতে পারেননি উনি। ঘুমিয়ে গেছেন হয়তো। এই তো বিবাহিত জীবনের শুরু আমার। কোথায় চেয়েছিলাম জীবনটাকে নিজের মতো করে সাজাবো, সেখানে জড়িয়ে গেলাম ওনার মতো একজনের সাথে। নিজের ভাগ্যের ওপর আরেকবার উপহাস করে বালিশ নিয়ে মেঝেতে ঘুমাবো বলে পা বাড়ালাম। ঘুম কি হবে? নয় মেঝেতে শুয়ে শুয়ে অশ্রু বিসর্জনই দেব? নাটক ছাড়া কিছুই না এ জীবন, মানতেই হবে। শুদ্ধ ভাইয়া হাত ধরে আটকে দিলেন আমাকে, বললেন, ঠিক বুঝেছিস, দূরে থাকবে আমার থেকে, আসবি না কাছে একদম। কথাটা বলে টেনে বিছানায় ফেলে দিলেন আমাকে। মাথার নিচের বালিশ কানের ওপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। দূরে থাকবি বলে পাশে শোয়ানোর বিষয়টা আজব লাগলো। অবশ্য মানুষটাই আজব। উঠে গেলে ঝামেলা করবে কি, এটা ভেবে যেই না আমার জন্য পাশ ফিরতে যাব, শুদ্ধ ভাইয়া বলে উঠলেন,
নাটক না করে বিছানাতেই ঘুমা, তবে সোশ্যাল ডিস্টেন্স রেখে। দুটো কথার একটু এদিক ওদিক হলে। কথা পুরোটা শেষ করেননি উনি, আমি বুঝে নিয়েছি। এমন কেন উনি ধমকাবেন, আবার গলা নামিয়েও কথা বলবেন, দূরে থাকতে বলে নিজেই কাছে চলে আসবেন, কষ্ট দেবেন, পর মুহূর্তে একগাদা যত্ন দেখাতে চলে আসেন। এই সম্পর্কটায় ভবিষ্যৎ কি? আর কি ডিভোর্স দিয়ে দেবেন উনি আমাকে? বলেই তো দিয়েছেন কোথায় যাব আমি তারপর? শেহনাজ মঞ্জিলে তো নয়। তাহলে এত ভাবিস না ইনসু, তুই এখন মেডিকেল স্টুডেন্ট, হোস্টেলে চলে যাবি। কিন্তু ভর্তির ফর্মালিটিস তো এখনও শেষ হয়নি। আদৌ শেষ করতে পারবো তো? মেডিকেল প্রাঙ্গণে পা ফেলার সৌভাগ্য কি হবে আমার? পুরনো একটা ডায়েরি হাতে নিয়ে ব্যালকনিতে বিন ব্যাগে বসে চন্দ্রবিলাসে মত্ত আয়ান চৌধুরী, শুদ্ধর বেসমেট, বেস্ট ফ্রেন্ড আর শুদ্ধর বাবা আসাদুজ্জামান আজাদের ডান হাত। পরিবার বলতে শুধু মার ছোট বোন মুনিয়া। সারাদিন ব্যস্ত থাকলেও এই সময়টা একান্তই ওর। ডায়েরির পাতায় পাতায় শ্যাম পাখি সম্বোধনে লেখা প্রতিটি কথার মাঝে প্রতিদিন ডুব দেয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। আচমকায় দরজায় দুবার নখ পড়ায় রাগী স্বরে বলল, কে? স্যার, আমি অশোক। কি চাই? এ সময় বিরক্ত করার সাহস কি করে হলো তোমার? সরি স্যার, আসলে বিষয়টা ম্যামকে নিয়ে। আয়ান উঠে এসে দরজা খুলে দিল। আর যাই হোক, ওকে নিয়ে কেউ মজা করার সাহস পাবে না। নিজে সে মানুষটার কাছে যেতে পারিনি তো কি, লোক লাগিয়ে খবর নেবে সব সময়। বলল, কি হয়েছে? আসলে স্যার। হেয়ালি করো না অশোক। অশোক কাপা কাপা গলায় পড়ল, স্যার, ম্যামের আজ বিয়ে হয়ে গেছে। ঝুলিয়ে রাখা হাতের ডায়েরিটা শক্ত করে ধরল আয়ান। এভাবে এত বড় খবর শুনতে হবে তা ওর কল্পনাতেও ছিল না। খালি হাতে অশোকের কালো স্যুটের কলার ধরে বলল, আই উইল কিল ইউ। স্যার প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। বিয়েটা একদমই হুট করে হয়ে গেছে, আর একদম ঘরোয়া হবে। শেহনাজ মঞ্জিলে এর আগে কোনো বিয়ে এতটা স্তব্ধতা নিয়ে হয়নি। কেউ জানতে পারিনি আমরা। স্যার, আই থিঙ্ক শুদ্ধ স্যার জেনে গেছেন যে আপনি। আয়ান সর্বশক্তিতে অশোকের নাক বরাবর খুশি লাগিয়ে দিল। মুখ থুবড়ে অশোক মাটিতে গিয়ে পড়ল একদম। নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে ওর। সেদিকে খেয়াল নেই ওর নিজেরও। আয়ানের চোখের রক্তিম রং দেখে নিজেরটাও ভুলে গেছে ও। আয়ান ঘরে থাকা কাচের সেন্টার টেবিলের ফুলদানিটা আগে মাটিতে ছুঁড়ল, তারপর লাথি মেরে টেবিলটাও ভেঙে গুঁড়িয়ে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমার হবে ইনসিয়া, এই আয়ানের। শুদ্ধ যেভাবে কেড়ে নিয়েছে আমার প্রাপ্য, আমার প্রিয়জন, আমিও কেড়ে নিব ওর থেকে। ওর সবটা শেষ করে দিব। এটা আমি খুব ভালো মতোই জানি। বিয়েটা শুদ্ধ স্বেচ্ছায় করেনি, মেনে নেয়নিও তোমাকে। আজ না হয় কাল দূরে সরিয়ে দিবেও তোমাকে। আর ঠিক তখনই তুমি আমার হবে, কারণ তুমিও চাওনি এই বিয়ে হোক, চাইতে পারোই না। আর 5টা ফ্যামিলি মেম্বারদের মতো তোমার মনে শুদ্ধের জন্য যে ঘৃণার বিষাদ প্রবাহ বইছে, তা অমৃত্যু হতে দিব না আমি। শেহনাজ মঞ্জিলে যাইনি তো কি, আজাদ ম্যানশনে তো যেতেই পারি। শুদ্ধ, ইস্ট হাই টাইম তোর আরেকটা ধ্বংসের জন্য তৈরি হ। আসছি আমি ইনসিয়া, গেট রেডি টু বি মাই অনলি মাই। ভোরের আলো ফুটেছে টের পাচ্ছি, কপালে কারো উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে। তা উপেক্ষা করতে হাতের মুঠোতে থাকা কিছু একটা আরো জোরে আঁকড়ে ধরে মুখ এগিয়ে আরো সামনে নিলাম। নাকের ডগায় লোমশ কিছুর স্পর্শে হাসি আসতে একটু সরে গেলাম। নাকটা ডলে চোখ খুলতে শুদ্ধ ভাইয়ের প্রায় উদাম শরীরটা চোখে পড়ল। সাদা গেঞ্জিটার বুকের কাছটায় কয়েকটা লোম উকি দিচ্ছে। হাতের দিকে তাকিয়ে দেখলাম মুঠোতে তার চিকন স্লিভলেস গলার দিকটা খামচে ধরে রেখেছি। তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে আরো পিছিয়ে গেলাম। ভাগ্যিস ঘুমটা আমার আগে ভেঙেছে। উঠে বসে মাথা চেপে ধরে আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশের মানুষটার দিকে তাকালাম আবারও। কেমন যেন খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো তাকে। শুদ্ধ ভাইয়া বেঘরে ঘুমোচ্ছেন। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বেশি এলোমেলোভাবে বেড়ে গেছে। ঘন ভুরু জোড়া নির্লিপ্তভাবে থেকে আবার কুচকে যাচ্ছে কিছুক্ষণ পরে।
চোখ পিটপিট করছেন উনি। কপালের চুলগুলো অগোছালোভাবে কেউ কেউ কপালেই, আবার কেউ বাড়াবাড়ি করতে তার চোখে পড়ছে। তার বিরক্তির চেহারা বা রাগ সহ্য করার চিন্তা নেই যে ওদের, সাহসটা তাই তো বেশি। হাত এগিয়ে দিয়ে চুলগুলো সরিয়ে দিতে গিয়েও থেমে গেলাম। ব্যালকনির দিকে তাকিয়ে দেখি সেখানে কোনো এক অচেনা পাখি আর বসে, একদম কালো পালকের। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম খুব একটা বেলা হয়নি। পুরো ঘরের দিকে তাকিয়ে মাথা ঘুরে উঠল আমার। রাতে যা দেখেছিলাম তা আরও স্পষ্ট। ঘরটা আরও ভয়ানক, কোনো উথাল পাথালের ধ্বংসাবশের মতো দেখাচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে টুকটুক করে এটা ওটা গোছাতে লাগলাম। এই ঘরেই থাকতে হবে আমাকে যতদিন এ বাসায় আছি। সেজমা সেজ কাকুর আদেশ মানতে বাধ্য আমি। ঘর গোছাতে গোছাতে আর চোখে শুদ্ধ ভাইয়াকেও দেখছিলাম। লোকটা পুকুর হয়ে ঘুমাতে বেশি পছন্দ করে হয়তো, বাচ্চাদের মতো। তাকে এই মুহূর্তে তেমনই লাগছে দেখতে, শিশুসুলভ নিষ্পাপ। কে বলবে উনি এরকম? কথাটা ভেবে আনমনে নিজের ফুলগুলো জড়ো করছিলাম। হঠাৎই কিছু একটা ফুটলো পায়ে। আহ শব্দ করে মুখ চেপে ধরলাম। উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম লোকটা জেগে গেল কিনা। না, উনি জেগে যাননি। পা এগিয়ে দেখি কাচের টুকরো। পাশে থাকা ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার কথা মনে পড়লো। সাথে সাথে শুদ্ধ ভাইয়ের হাতের কোথাও। তার দিকে আর এক নজর তাকিয়ে দেখলাম হাত মাথা নিচে দিয়ে ঘুমাচ্ছেন উনি, যেন কিছুই হয়নি সে হাতে। এ ঘরে কি ফার্স্ট এড বক্স থাকবে? সম্ভাবনা কতটুকু? তবুও কাটা পা চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে খুঁজতে লাগলাম। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ওটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলাম। এবার কথা হলো ওষুধ লাগাবো কি করে? যদি জেগে যায় তাহলে তো আবার চেঁচামেচি করবে। তাই বলে কাটা হাত নিয়েই থাকবে? না, যা হয় হবে। আগে ওষুধ তো লাগায়। যেমন বাবা তেমন কাজ। টেনে টুনে হাত বের করলাম তার। রাতের ব্যবধানে রক্ত পড়াটাও না থাকলেও খুব বাজেভাবে জখম হয়ে আছে হাতটা। ওষুধ লাগাতে এই শুদ্ধ ভাইয়া বড় বড় করে চোখ মেলে তাকালেন। লাফিয়ে নেমে গিয়ে বললাম, আমি কিছু করিনি। উনি কিছু না বলে আমার দিকেই পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আবারও ঘুমের মধ্যেই আছে নাকি? পরক করতে হাতটা এগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজটা বেঁধে দিলাম। ওঠেনি উনি। এত বড় অপারেশন সাকসেসফুল করায় গর্ব হলো নিজের ওপর। তারপর কাছের টুকরো সহ মেঝেতে পড়ে থাকা সব ফুল জড়ো করে যতদূর সম্ভব গুছিয়ে নিলাম ঘরটাকে। এবার শ্বাস নেওয়া যাবে এ ঘরে। সোফায় বসে পায়ের যেখানে কাজ ফুটেছে সবে হাত লাগিয়েছি। সাথে সাথে দরজায় নক করলো কেউ। চেঁচিয়ে বলল, ইনশিয়া ভাবি দরজা খোলো, ফুপি ডাকছে তোমাকে, নিচে এসো। আমি চললাম। মাহি এত জোরে দরজা থাকিয়েছে আর চেঁচিয়েছে যে শুদ্ধ ভাইয়া চমকে উঠে বসে পড়েছে। আমি দম মেরে বসে আছি। এই লোকটা এখন তার হাতের ব্যান্ডেজ দেখবে আর আমাকে ছাড়বে। শুদ্ধ ভাইয়া আর সারা ঘরে একবার চোখ বুলিয়ে দৌড়ে উঠে এসে আমার পায়ের কাছে হাঁটু কেড়ে বসে গেলেন। ওনার হাঁটুর ওপর আমার পা নিয়ে হন্তদন্ত হয়ে বললেন, রক্ত কেন? কি হয়েছে? চুপ করে ওনার চিন্তাটা দেখে চলেছি। আমাকে নিয়ে এইভাবে টেন্সড উনি। দুপুরটা রক্ত দেখে কেমন করছে। কথা বলছিস না কেন? কি বাঁধিয়েছিস আবার? ওকে কিছু না, আসলে ঠাটিয়ে এক চড় মারলে সব আসলে বেরিয়ে যাবে তোর। নিজের ক্ষতি করতে যাচ্ছিলিস তুই। উনি পাশে থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে ওষুধ লাগাতে লাগলেন আমার পায়ে। এতটুকু ছুঁড়ে গেছে, না ব্যথা আছে না খুব বেশি রক্ত পড়ছে। এতটা সময়ের ব্যবধানে শুকিয়েও গেছে কিছুটা। সেই কাটা জায়গা দেখে এভাবে রিয়াক্ট করছেন কেন উনি? ওষুধ লাগানো শেষে পায়ে ফু দিয়ে সেখানটায় স্যালোটেপ লাগিয়ে দিলেন উনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তার দিকে। বাইরে থেকে আবারও আওয়াজ এলো, ইনশিয়া ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো? ধ্যান ভেঙে বাস্তবে ফিরলাম। পাটা যে কোথায় সে হুঁশ আসতেই তা সরিয়ে নিতে উদ্যত হলাম। শুদ্ধ ভাই আরও শক্তিতে পা ধরে রাখতে যাচ্ছিলেন আমার পা, কিন্তু ব্যথায় কুকড়ে উঠলেন। হয়তো হাতের ব্যান্ডেজে টান পড়েছে। আমাকে নিয়ে এতটা ব্যস্ত ছিলেন উনি, নিজের হাতটাও খেয়াল করেননি এতক্ষণ। সেটা দেখেই কটমটে চোখে তাকালেন আমার দিকে। গলা উঁচিয়ে বললেন, মাহি তুই যা, নিচে গিয়ে বল তোর ইনশিয়া ভাবির দেরি হবে। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। মানে মাহি চলে গেছে? নিচে গিয়ে কি সত্যি এটাই বলবে? ও কি ভাববে সবার? দরজা থেকে চোখ সরিয়ে শুদ্ধ ভাইয়ের দিকে তাকাতেই মনে পড়লো মাহিকে কেন চলে যেতে বললেন উনি। এবার শুরু হলো আর এক ভয়। দাঁতে দাঁত চেপে উনি বললেন, তোকে বলেছিলাম কেয়ার দেখাবি না আমাকে। আমি তো। ভুল করবি আর তোতলাবি? কথাটা বলে উনি হাতের ব্যান্ডেজ খুলতে যাচ্ছিলেন। ব্যস্ত হয়ে বললাম, খুলবেন না প্লিজ, রক্ত। শুদ্ধ ভাইয়া ভুরু কুচকে তাকালেন আমার দিকে। রাগের সুরেই বললেন, বলেছি আমাকে নিয়ে না ভাবতে। উনি
উনি আবারও ব্যান্ডেজ খুলতে লাগলেন। বিড়বিড় করে বললাম, আমিও স্যালোটেপ খুলে ফেলবো। কি বললি তুই? স্যালোটেপ খুলে ফেলবো। একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে। আপনার মনে কি হয় তা আমি কি করে বলবো? সেন্টার টেবিলে হাতের পাশে থাকা টিস্যু বক্সটা কনুই দিয়ে রাগে ঢেলে সরিয়ে দিলেন। আমার পা আস্তে নামিয়ে শুদ্ধ ভাইয়া উঠে ওয়াশরুমে চলে গেলেন। বসে থেকেই জোরে আওয়াজ করে বললাম, ভেজাবেন না বাম হাত। কোনো উত্তর আসেনি। একটা শ্বাস ফেলে দরজা খুলে রুমের বাইরে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি সেজমা হুইল চেয়ারে বসে ছোপায় বসা দুজন মহিলার সাথে কথা বলছেন। কাজিনগুলো ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলছে। আমাকে আসতে দেখে মাহি বলল, এই তো ইনশিয়া ভাবি এসে গেছে। সবার দৃষ্টি আমার দিকে। চোখ নামিয়ে এগিয়ে গেলাম সেজমার দিকে। সেজমা বলল, ইনসু, কোনো সমস্যা হচ্ছে তোর মা? ঘাড় নাড়িয়ে না বোঝালাম। সেজ কাকু পাশে বসে চা খাচ্ছিলেন। বললেন, শুদ্ধ কোথায়? রুমেই আছেন। মাহি আর তাপসী আপু এগিয়ে আসলো। মাহি বলল, চলো ইনশিয়া ভাবি, খাবে চলো। বাকি সবাই? সবাই খেয়ে নিয়েছে। আর চোখে ওপরে তাকিয়ে বললাম, সবাই? তাপসী আপু বুকে হাত গুজে বলল, সবাই বলতে কাকে বোঝাচ্ছ বলো তো ইনসিয়া? কাকে আবার? অবশ্যই মাহি, আসছি আমি, ফিরতে লেট হবে। মায়ের কথা শেষের আগেই শুদ্ধ ভাইয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললেন। এই গরমে ওভাবে জ্যাকেট পরে বেরোচ্ছেন কেন উনি? মানুষটা ভিন্ন গ্রহের প্রাণী হবে হয়তো। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ বেরোনোর সময় কাউকে বলে বেরোয় না, আজকে বলছে। তবে তাপসী আপু বলল, মাইকে কেন বলছিস শুদ্ধ? বউ আছে এখন তোর, তাকে বল যা। শুদ্ধ ভাইয়া এক নজর তাকালেন আমার দিকে। সেজ কাকু বললেন, কোথায় যাচ্ছ তুমি শুদ্ধ? তার কৈফিয়ত কি 3 বছর দিয়েছি আপনাকে মিস্টার আজাদ? নিজের বাবাকে নাম ধরে সম্বোধন করতে এতটুকু গলা কাঁপল না লোকটার? কেন? আমার আব্বু তো আমার উপর এত বড় একটা জিনিস চাপিয়ে দিল। অভিমানে হয়তো ও বাসায় যাব না আমি, কিন্তু তা বলে তার প্রতি ভালোবাসা তো কমেনি এতটুকু। উল্টো তাদের ছেড়ে দূরে আছি ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেজ কাকু বললেন, সময়টা বদলেছে শুদ্ধ। সাথে আপনার প্রতি আমার ধারণাও। ঠকিয়েছেন আপনি আমাকে। বাবা ছেলের কোনো কথাই বুঝলাম না আমি। সেজ কাকু বললেন, আমাকে না বললে একজন মানুষের দায়িত্ব এখন তোমার। তার কথা ভুলে যেও না অন্তত। উনি নিজের মতো হাঁটা লাগালেন। সেজমা বলল, খেয়ে যা শুদ্ধ। খিদে নেই। দরজা খুলে বেরিয়ে যাব। তখনই মাহি পেছন থেকে বলল, ইনশিয়া ভাবি, ভেবে দেখো কতদিন এভাবে না খেয়ে থাকবে তুমি। মায়ের কথায় ওর দিকে অবাক চোখে তাকালেও শুদ্ধ ভাইয়া চোয়াল শক্ত করে রাখা চেহারা চোখ এড়ায়নি আমার। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এসে বললেন, ব্রেকফাস্ট করিসনি তুই এখনো? চারপাশ চোখ বুলিয়ে সবার ঠোঁট টিপে নিঃশব্দে হাসা দেখলাম। এই মানুষটা নিজের বাবা মার সাথে অমন ব্যবহার করে আমার সাথে ওভাবে কথা বলছে যে আমাকে আগেই বলে দিয়েছে দূরে থাকবি। চাইনি বিয়েটা হোক। বহুরূপী নাকি লোকটা। কি হলো বল, খাসনি তুই? মাথা ডানভাবে নাড়ালাম। পাশে একটা মহিলা হেসে হেসে বললেন, বাবা শুদ্ধ, এই তো দেখছি প্রথম দিনই মায়ের চেয়ে বউয়ের প্রতি টান বেশি তোর। জাদু জানি নাকি ইনসিয়া? শুদ্ধ ভাইয়া হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওনার কথায় হয়তো জবাব দেবেন উনি, কিন্তু কী জবাব দেবেন? কী জবাব আছে ওনার কাছে? বাকিটা সবাই বেশ থমথমে হয়ে আছে দেখলাম। মাহি বলল, জানি তো আম্মু, কাল দেখলে না চুপ থেকেও তোমাদের যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিয়েছিল ইনশিয়া ভাবি। শিয়া ওঠ। শিয়া নামটা শুনে আটকে উঠলাম। এটা কি আমার জন্য ছিল? সন্ধিয়ান চোখে শুদ্ধ ভাইয়ের দিকে তাকালে উনি আবারও বললেন, ওখান থেকে ওঠ শিয়া। আমি দাঁড়িয়েই গেলাম। উনি আমার হাত টানতে টানতে ডাইনিংয়ে বসিয়ে দিলেন আমাকে। ওখানে 3-4 জন বসে যারা ছিল তারা আড্ডা ছেড়ে আমার দিকে তাকালো। আমাকে বসিয়ে শুদ্ধ ভাইয়া হাত ছাড়লেন। আসমা খালা, অল্প ঝালে কিছু বানিয়ে আনো। বরাবরই ঝাল কম খাই আমি, তবে সেটা তো শুদ্ধ ভাইয়ার জানার কথা না। কার জন্য খাবার আনতে বললেন উনি? তবে এক মধ্যবয়স্ক মহিলা এসে প্লেটে খাবার দিয়ে গেলেন। উনি প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, শেষ কর। বিস্ময়ের সীমা পার করে বারবার নতুন সীমা আঁকছি আমি, আর প্রতিবার উনি যে সীমাটাও পার করতে বাধ্য করেছেন আমাকে। ধমকে বললেন, খাবারটা খেয়ে নে শিয়া। আপনি? বলেছি না পতিব্রতা হতে হবে না তোকে। কানে যায় না নাকি মাথায় ঢোকে না? মুখ ছোট করে খাবার প্লেটের দিকে তাকালাম। শুদ্ধ ভাইয়া তার দিকে প্লেটটা টেনে ভাত মাখিয়ে আমার মুখের সামনে লোকমা উঠিয়ে বললেন, হাকর। আমি বাসার সবার দিকে তাকালাম। সবার দৃষ্টি আমার দিকে স্থির। সেজমা মাথা নেড়ে খেয়ে নিতে ইশারা করলো আমাকে। মুখে নিলাম খাবার। মাহি উৎফুল্ল কণ্ঠে বলল, ইনশিয়া ভাবি, জিনাত আপু আসছে আজই, আর তোমাদের বউ ভাতের রিসেপশন।
খাবার চিবানো থেমে গেল আমার। সূর্য ভাইয়া তীক্ষ্ণ চোখে তাকালেন মাহির দিকে ও চুপ মেরে গেল। তখনই উনি পানি এগিয়ে দিয়ে বললেন, ওষুধ খেয়ে নিস শিয়া। তাপসী আপু বলল, ওমা, ওষুধ কেন? কি হয়েছে তোমার ইনশিয়া? ও কিছু না আপু। পায়ে কাজ বিঁধেছিল। সূর্য ভাইয়ের কথায় সেজমা এগিয়ে আসতে আসতে বলল, কিভাবে? কিসের কাজ? এমা, শুদ্ধ ভাইয়া, তোমার পা হাতে ব্যান্ডেজ কেন? মাহির কথায় কিছু না বলে সূর্য ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, মাহি, শিয়াকে পেইন কিলার দিয়ে দিস, সেলোটেপটা যেন না খোলেও। বাসায় কেউ আসলে বলিস আমি সন্ধ্যায় ফিরবো, তখন দেখা করতে। কথা শেষ করে হনহন করে বেরিয়ে গেলেন উনি। এটুকু কাটাতে পেইন কিলার খেতে হয় তা কোনো চিকিৎসা শাস্ত্রে আছে বলে আমার তো মনে হয় না। সেজমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেখলাম, শান্তির। একই অবস্থা সেজ কাকু সহ বাকি সবার চেহারা। সেজমা বলল, শুদ্ধর হাতে তুই ব্যান্ডেজ করেছিস? মাথা উপর নিচে নাড়ালাম। তার মুখের হাসি আবারও প্রসারিত হলো, কারণ বোধগম্য হলো না আমার। চুপচাপ খাবার শেষ করে ভাই বোনগুলোর আড্ডার দিকে কর্ণপাত করলাম। ছেলে কখন ফিরবে সে হদিশ পেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন মিসেস আজাদ। হুইল চেয়ার ঠেলে স্বামীর মুখে একই হাসি দেখে চোখ বেয়ে সবার অগোচরে দুপুরটা সুখের বর্ষণ বেরিয়ে এলো। হসপিটালের কেবিনে সাদা পর্দার পেছনে জানালায় সকালের বাঁকা রোদ পড়েছে। সেদিকেও এক ধ্যানে তাকিয়ে বেডে শুয়ে আছে মুনিয়া। আয়ান ওর হাত মুঠো করে পাশে বসে আছে। কিছুক্ষণ আগে এসে নার্স একবার শাসিয়ে গেছে ওকে, যেন মুনিয়াকে কোনো বিষয় নিয়ে এতটুকু উত্তেজিত না করে আয়ান। মুনিয়া চোখ স্থির। আয়ান বলল, মন, খাবি না? মুনিয়া চুপ। খাওয়া বা কথা বলার ইচ্ছে নেই ওর। ইচ্ছে থাকলেও ও কথা বলতে পারবে না ও। 3 বছর আগে সে ভয়ানক রাতে ওই মানুষরূপী পশুগুলো ওর সম্মানের সাথে সাথে কথা বলার শক্তিও নিয়ে গেছে। 3 বছর নিজের বাসা ছেড়ে মা ভাইকে ছেড়ে পড়ে আছে এই হসপিটালের 4 দেওয়ালে। আয়ান স্বেচ্ছায় রেখেছে ওকে এভাবে। বোনের হাত ছেড়ে গালে এক হাত রেখে বলল, মন, মা নিজে হাতে তোর জন্য পাটি চাপটা বানিয়েছি, খেয়ে নে বোন। মুনিয়ার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। মায়ের হাতের রান্না তো কতই খেলো, কিন্তু মায়ের হাতে শেষ কবে খেয়েছে মনে নেই ওর। আয়ান কখনো আনেনি ওর মাকে এই হসপিটালে। মায়ের মন দুর্বল হয়ে গেলে বারবার আসতে চাইবে, হয়তো লুকিয়ে লুকিয়েও আসবে যদি কারো চোখে পড়ে। এজন্যই মাকেও আনেনি ও এখানে। মুনিয়ার চোখের পানি আয়ানের মনের আগুনকে জ্বালিয়ে দিল আবারও। হাত দিয়ে চোখ জোড়া মুছে দিয়ে বলল, শুদ্ধকে ছাড়িনি আমি মন, কোনোদিন ক্ষমা করব না ওকে আমি। ইনসিয়াকেও কেড়ে নিব ওর কাছ থেকে আমি। আপনজন হারানোর যন্ত্রণা দিশেহারা করে দিব ওকে। আজ যাব আমি আজাদ ম্যানশনে, শুদ্ধের বিবাহিত জীবনের জন্য নতুন উপহার নিয়ে। যে উপহারের বদৌলতে ইনসিয়াকে হারাতে শুরু করবে ও। মজার বিষয় কি জানিস তো মন? এই উপহার শুদ্ধ নিজে হাতে সাজিয়েছে, কিন্তু সেটা গুটিয়ে হিসেবে আমি ব্যবহার করব আমি। মুনিয়া ছটপট করতে লাগলো, যেন ওর বিছানায় কেউ জ্বলন্ত কয়লা ফেলে গেছে। আয়ান উঠে দাঁড়িয়ে মুনিয়াকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে বলছে। এক নার্স কোলাহল শুনে দৌড়ে ভেতরে এসে আবারও ছুটে চলে গেল। দুজন ওয়ার্ড বয়ে এসে এক প্রকার ধাক্কিয়ে জাপটে ধরে আয়ানকে রুম থেকে বের করে নিয়ে গেল। নার্সটা কেবিনের দরজা লাগিয়ে দিল সাথে সাথে। আয়ান দরজার কাচের অংশটুকু দিয়ে বোনের অস্থির দেহে জোর করে নার্সকে ইঞ্জেকশন পুশ করতে দেখল। মুহূর্তেই শান্ত হয়ে ঘুমিয়ে গেল মুনিয়া। আর শুদ্ধের প্রতি তীব্র ঘৃণা হাত মুঠো হয়ে আসলো আয়ানের। ভেতরে চলতে থাকা লেলিহান আগুন যেন বেরিয়ে এসে ঝলসে দেবে সবটা। সে আগুনের শিখা যেন বলে চলেছে, তোকে শাস্তি পেতেই হবে শুদ্ধ, আমি দিব তোকে শাস্তি। আমার আদালতে তোর সর্বোচ্চ কেড়ে নেওয়ার রায় হয়ে গেছে। বাবা মা তো ছেড়েই দিয়েছিস, যদি ভুলেও ভেবে থাকিস ইনসিয়াকে আঁকড়ে ধরে বাঁচবি, সেটাও ভুল ধারণা করে দিব আমি। এই আয়ানের যেমন ইনসিয়াকে চাই, তেমন তোকে তোর প্রাপ্য সাজা দেওয়াও চাই। কোনোভাবেই তোর নিস্তার নেই শুদ্ধ, কোনোটাতেই তোকে ছাড় দিব না আমি।